সবাইকে নমস্কার ও আদাব। আমি শুভ রায়। আর আজকে এই ভিডিওতে আমি আমার কেদারনাথ ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। আমি ইতিমধ্যে অনেকগুলো জায়গা ও আমার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করেছি, কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা হতে যাচ্ছে, কারণ এটা কেদারনাথ, যেখানে বাবা ভোলানাথ বিরাজমান। কেদারনাথে যাওয়ার ইচ্ছা সকল সনাতনী ভাই বোনদের থাকে, তাই তাদের জন্য আমি এখানে যতটুকু পারি ডিটেলস শেয়ার করার চেষ্টা করব। তাহলে শুরু করা যাক আমার কেদারনাথ ভ্রমণের অভিজ্ঞতা। দীপাবলির ঠিক আগের দিন আমরা আমাদের যাত্রার দিন নির্ধারণ করি, কারণটা কেন পরে বলবো। দিল্লি থেকে আমরা 4 জন যাত্রা শুরু করি এবং আমাদের উদ্দেশ্য থাকে কাশ্মীরি গেট। সেখান থেকে লোকাল বাস ধরে চলে যাই ঋষিকেশে। হ্যাঁ, অনেকে হরিদ্বার হয়েও যায়, কিন্তু যেদিক দিয়েই যাওয়া লাগে না কেন সবাইকে ঋষিকেশ হয়েই যেতে হবে। সুতরাং আমরা সরাসরি চলে গেলাম ঋষিকেশে। তো ভোর 5টার দিকে আমরা ঋষিকেশে পৌঁছে যাই। সেখানে পৌঁছানোর পর সেই বাস স্ট্যান্ড থেকে ঠিক 2-3 মিনিট হাঁটার দূরত্বে ছিল কেদারনাথ বাস স্ট্যান্ড। তো সরাসরি কেদারনাথ বাস যায় না, তাই প্রথমে আপনাদেরকে যেতে হবে সোনপ্রয়াগ। যাই হোক, আমরা বাস স্ট্যান্ডের টিকিট নিয়ে নিই এবং বাসের ভাড়া ছিল 500 রুপি। বাসগুলোর সাইজ খুবই ছোট ছিল, অনেকটা ট্যুরিস্ট বাসের মতন। তো এই অপেক্ষার সময়টাই বলি যে কেন আমরা দীপাবলির সময়টাই বেছে নিলাম। দীপাবলির সময় ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই তাদের ঘরে সময় কাটায়, দীপাবলি উদযাপন করে। তো আমাদের একটা গেস ছিল হয়তোবা এখন ভিড় কম হবে, তো সেই কারণে আমরা যাত্রার জন্য এই সময়টা বেছে নিই। তো সকাল 7টায় আমাদের যাত্রা শুরু হয় ঋষিকেশ থেকে। তো যাওয়ার পথে এই সুন্দর ঋষিকেশের এই সুন্দর পাহাড়ের মধ্য দিয়ে গাড়ি চলতে থাকে এবং এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলতে থাকি। এবং একটা জায়গায় ব্রেক দেয় সকালবেলার ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে আবার আমরা যাত্রা শুরু করি সোনপ্রয়াগের জন্য। এখন এখানে একটা মজার বিষয় যে আমি যখন যাত্রা শুরু করি এবং ফেসবুকে স্টোরিতে শেয়ার করি, সেটা আমার এক ছোট ভাই দেখে এবং সে আমাকে তৎক্ষণাৎ নক দিয়ে বলে যে সেও যাচ্ছে। এটা পুরোটাই একটা কোইন্সিডেন্স ছিল এবং আমাদের জন্য অনেক ভালো হয়েছিল, কারণ সে আমাদের অনেক বিষয়ে অনেক হেল্প করেছে। এই কারণে আমরা 4 জনই তার প্রতি খুব কৃতজ্ঞ। তো যাই হোক, আমাদের সোনপ্রয়াগ পৌঁছাতে পৌঁছাতে দুপুর পার হয়ে গেছিল। তো সোনপ্রয়াগ যেখানে বাসগুলি নামিয়ে দেয় সেখান থেকে কিছুটা হেঁটে যেতে হয় সোনপ্রয়াগ বাজার পর্যন্ত, কারণ হোটেলগুলো সেই বাজারের আশেপাশেই। থাকার এবং খাওয়ার হোটেলই দুটাই ওখানে পেয়ে যাবেন। তো আমরা সেখানে হোটেল নেই, যেটার কস্ট পড়েছিল 1500 রুপি আমাদের 5 জনের জন্য। তো একটা চিপ প্রাইজেই আমরা পেয়ে যাই, কারণ আসলে দীপাবলির সময় ভিড়টা অনেক কম ছিল। তো সোনপ্রয়াগে পৌঁছে সেখানে খাওয়া দাওয়া করে এবং একটু সামনের দিকে চলে যাই আর দেখতে পাই এই সুন্দর ব্রিজটি। যদিও এটি ভাঙা ছিল, কিন্তু আশেপাশের পরিবেশটা অনেক মনোমুগ্ধকর ছিল। তারপর এখানে আমরা কিছু সময় কাটাই। তারপর সেখান থেকে চলে যাই বাজি বা পটকা বা পটাকা যাই বলেন না কেন সেটা কিনতে, কারণ সেই দিন ছিল দীপাবলি, আর সেটা যদি উদযাপন না করি তাহলে কিভাবেই বা হয়। তো ঘুরতে ঘুরতে আমরা পটাকা বাজি সবই পেয়ে যাই, আর তারপর ঠিক সন্ধ্যা হতেই আমাদের উদযাপন শুরু হয়। তো এখানে আরও কিছু ইনফরমেশন দিয়ে রাখি। সোনপ্রয়াগ যাওয়ার পর আপনাকে একটা পারমিশন নিতে হবে কেদারনাথ যাওয়ার জন্য। যদি আপনারা একদিন সোনপ্রয়াগে থাকেন তাহলে পারমিশনটা ওই দিনই নিয়ে নেবেন। আপনাকে একটা কার্ড দিবে, আর এই কার্ডটা নেওয়ার জন্য আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে, শুধু এইটুকুই।
ভোর 6টায় আমরা আমাদের যাত্রা শুরু করি এবং যাত্রা শুরু করার জন্য প্রথমে আমাদেরকে একটা এন্ট্রি পয়েন্টে যেতে হয়েছে। যেহেতু আমরা এন্ট্রি টিকিট আগে থেকে কালেক্ট করে রেখেছিলাম, আমাদের এন্ট্রি খুব সহজেই হয়ে গেল। আর যারা আগে থেকে নেয়নি তাদের ঠিক এই জায়গাটা থেকে এন্ট্রি টিকিটটা নিতে হয়। এই এন্ট্রি টিকিট নিতে কোনো টাকা পয়সার দরকার নেই। এই এন্ট্রি টিকিট নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি এবং আপনি যদি পারেন একটি বাঁশের খুঁটিও সাথে রাখতে পারেন। তো যাই হোক, আমরা আমাদের যাত্রা শুরু করি এবং যাত্রাপথে অনেক কিছুই পেয়ে যাই। অনেকে হাত মোজা এবং ক্যাপ কিনে নেয় এবং কর্পূরও পাওয়া যায়। তো আমার সাজেশন থাকবে যে কর্পূরটা সাথে নিয়ে নেওয়ার জন্য, কারণ কর্পূর শ্বাসকষ্টের জন্য খুবই উপকারী। আর শ্বাসকষ্ট হলে প্রচণ্ড মাথা ব্যথা হয়, তো সেটার জন্য কর্পূরটা খুব কাজে দেয়। তাই বলবো কর্পূরটা খুবই একটি কাজের জিনিস এবং সাথে রাখলে ভালো হয়, কারণ এটা আমার সাথে হয়েছে, যার কারণে উপরে আমাকে অনেক ভুগতে হয়েছিল এবং শ্বাসকষ্টের কারণে প্রচণ্ড মাথা ব্যথাও ছিল। তো হাঁটতে হাঁটতে আমরা ঠিক এই বীজটার এই জায়গাটায় চলে আসি। এখানে আসলে আপনারা কিছু এরকম গাড়ি পাবেন যেটাতে আপনাদেরকে গৌরীকুণ্ড যেতে হবে। এই গাড়িগুলোর ভাড়া নিয়েছিল 50 রুপি করে। তো আমরা এই গাড়িতে গৌরীকুণ্ডের কাছাকাছি চলে যাই। ঠিক কাছে বলা চলে না, প্রায় 1.5 কিলোমিটার দূরে আমাদেরকে নামিয়ে দেয়। তো সেখান থেকে আমাদের ট্রেকিং শুরু হয়। ট্রেকিংয়ের পথে এই বাজারটি পড়ে। এই বাজারটি থেকেই ট্রেকিং শুরু বলা চলে। এখানে আশেপাশে অনেক বাসাবাড়ি এবং দোকানপাট ছিল। আর এই হচ্ছে গৌরীকুণ্ডের গেট, যেখান থেকে মূল যাত্রা শুরু হয়। আর এখান থেকে কেদারনাথের দূরত্ব হচ্ছে প্রায় 16 কিলোমিটার। যাদের ঘোড়ার প্রয়োজন হয় তাদের এখান থেকেই ভাড়া করতে হবে। ঘোড়ার ভাড়া এখানে প্রায় 3500 রুপির মতো, যেটা অনেকটা বেশি। তো আমি পরে দেখাবো কোথা থেকে ভাড়া করলে আপনারা কম টাকায় সেটা নিতে পারবেন। তো আমরা 7:45 গৌরীকুণ্ডের এখানে ছিলাম। এখান থেকে আমরা হাঁটা শুরু করি। এখানে আসলে হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা ধীরে ধীরে একটু খারাপের দিকে যেতে থাকে। তো আমরা এখানে কিছুক্ষণ হেঁটে কিছুক্ষণ রেস্ট নিয়ে এভাবে আগাতে থাকি এবং যাওয়ার সময় এই সুন্দর ঝর্ণা, পাহাড় এবং এই নদীর পাশ ধরে দেখে দেখে যাচ্ছিলাম। কিন্তু একটা বিরক্তিকর ব্যাপার ছিল যে এই ঘোড়া, কারণ ঘোড়ার জন্য হাঁটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল, আর সাথে ঘোড়ার অবশিষ্ট স্মেল তো ছিলই। একটা জিনিস খুবই ভালো যে আপনারা যাওয়ার সময় বসার জন্য জায়গা পেয়ে যাবেন এবং সাথে পানির জন্য ব্যবস্থা আছে এবং তার সাথে যথেষ্ট পরিমাণ বাথরুমও পেয়ে যাবেন। তাই পানি ক্যারি না করে একটি বোতল সাথে রাখাই ভালো, কারণ জায়গায় জায়গায় পানির ফিল্টার পেয়ে যাবেন। তো আমরা এইভাবে রেস্ট করতে করতে আগাতে থাকি। আর এই জায়গাটার নাম হচ্ছে জঙ্গল চাট্টি। এটা একটা বাজারের মতো এবং এখানে কিছু খাবার দাবারের দোকান আছে। এখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা যথারীতি আমাদের যাত্রা শুরু করি এবং এইখানে অনেক ভালো জিলাপি পাওয়া যায়, যেটা খাওয়ার পর আমাদের শরীরে অনেকটা শক্তি আসে। যেতে যেতে এই প্রথম আমরা এখানে একটা হেলিকপ্টার দেখতে পাই। এখন অনেকের প্রশ্ন হতে পারে যে হেলিকপ্টারে যাওয়া যায় কিনা এবং এর প্রাইসটা কেমন। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, হেলিকপ্টারে যাওয়া যায়, কিন্তু প্রাইসটা কীরকম সেটা আমি শিওর না। কিন্তু যতটুকু আমি সেখানকার মানুষের সাথে কথা বলে জেনেছি, মাত্র 7000 রুপিতে আসা যাওয়া করা যায়। ওয়ান ওয়েতে 3500 করে পড়ে এবং যেটা আমার কাছে মনে হলো অনেকটাই সস্তা। আর এই হলো পানি নেওয়ার জন্য ফিল্টার, যেখান থেকে আপনি পানি ভরে নিতে পারেন। এখানে খাওয়ার দোকান পেয়ে যাবেন, যেখানে নুডলস এবং অন্যান্য স্ন্যাক্স এবং চা টাইপের খাবার পাওয়া যায়। এরপর যে মেইন পয়েন্টটাতে আসি সেটার নাম হচ্ছে ক্যাম্প ভীম ভ্যালি। আর এই বাজারটা অনেক বড় এবং এটা প্রায় 6 কিলোমিটার দূরে। এখান থেকে আমাদের আরও 10 কিলোমিটার জার্নি বাকি ছিল। আর ঠিক এইখানে আমরা ঘোরার জন্য অফার পাই মাত্র 1000 রুপিতে। 1000 রুপিতে আমাদেরকে কেদারনাথ মন্দিরের ওখানে নিয়ে যাবে, কেদারনাথ বেস ক্যাম্পে। আসলে এখানে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন এবং এখান থেকে জার্নিটা আসলে খুবই কষ্টকর। এই পর্যন্ত আমরা আরাম করে পৌঁছে গিয়েছিলাম এবং এই জায়গাতে পৌঁছাতে প্রায় 4 ঘন্টার মতো সময় লেগে গিয়েছিল। তো বেসিক্যালি আমরা গৌরীকুণ্ডে সকালে ছিলাম 7:45 এবং ভীমবেলিতে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় হয়ে গিয়েছিল প্রায় 12টা।
আমাদের অনেক বেশি সময় লেগে গিয়েছিল, আর আমাদের সাথে যে ছোট ভাইটি ছিল সে পৌঁছে গিয়েছিল ততক্ষণে কেদারনাথে। তো এটা আসলে অ্যাবিলিটি আর ফিটনেসের উপর ডিপেন্ড করে যে কে কত জলদি পৌঁছাতে পারে। তো আমি বলবো যারা ফিট নেই বা একটু দুর্বল তারা ঘোড়া নিয়ে যেতে পারে, তবে তীর্থস্থানে আমি বলবো যে হেঁটে যাওয়াটাই বেটার। কিন্তু হেঁটে যেতে যেতে যদি শরীরের অবস্থাই খারাপ হয়ে যায় তাহলে সেই দর্শনটা আসলে খুব ভালো একটা হবে কি না আমি তাতে সন্দেহ বোধ করি। তো অবশ্যই একটু কষ্ট এবং আরাম করে যেভাবেই যান না কেন শরীরের দিকে খেয়াল রাখতে হবে। এইখান থেকে যাত্রাটা একটু কষ্টকর হয়ে পড়ে, কারণ এইখান থেকে শুধুমাত্র চড়াই শুরু হয়। আপনারা যদি খেয়াল করেন এইখানে নিচ থেকে এই বীজটা দেখা যায়, এখান থেকে আমি এই পর্যন্ত উপরে উঠেছি। এর মাঝে আমাদেরকে মোটামুটি 10-20 বারের মতো রেস্ট নিতে হয়েছে। ভিড় এখানে যেরকম দেখতে পাচ্ছেন এটা তুলনামূলক অনেক কম। তো যারা আপনারা একটু কম দামে ঘোড়া নিতে চান তারা ভীমবালিতে এসে ঘোড়া নিতে পারেন, যেটা আপনারা 1000 বা 1200 রুপির মধ্যে পেয়ে যাবেন। কারণ আপনারা যেই 6 কিলোমিটার প্রথমে আছে সেই 6 কিলোমিটার ট্র্যাক করাটা অনেকটা ইজি। মূলত সমস্যাটা হয় 6 কিলোমিটারের পর থেকে। এইখানে রাস্তাটা খুবই খারাপ এবং এমন হয়েছিল যে 10 মিনিট হেঁটে প্রায় 10 মিনিট আমাদেরকে রেস্টই করতে হয়েছিল। তো এইভাবে রেস্ট নিয়ে ধীরে ধীরে সবার সাথে উঠতে থাকি, আর এইখান থেকেই যত উপরের দিকে উঠতে থাকি ততই মাথা ব্যথা শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়। তাই আমার সাজেশন হচ্ছে অবশ্যই সাথে কর্পূর ক্যারি করবেন। করতে করতে অবস্থা খুবই খারাপ, ট্রেকিং করতে করতে এখনো অনেকটা বাকি। এইখান থেকে উঠে আবার উপরে উঠলেও অনেকটা। আর ঠিক ওই জায়গাটা থেকে আমরা আমাদের জার্নি এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিক থেকে শুরু করেছিলাম এবং আমরা ঠিক এখন এই পয়েন্টে, এবং এখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 3টা থেকে 4টা বেজে গিয়েছিল। এখান থেকে উপরে ওঠা আমার জন্য অনেক কষ্টকর হয়ে গেছিলো। তাই আমার সাজেশন থাকবে আপনার পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া এবং পানি পান করবেন, উপরে ওঠার সময় সাথে সাথে রেস্ট করবেন এবং শ্বাসকষ্টের জন্য কর্পূর রাখবেন। কারণ এই শ্বাসকষ্টের জন্য মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং সেক্ষেত্রে উপরে ওঠা অনেক কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, সেখান থেকে আবার আমরা হাঁটা শুরু করি। রাস্তায় খাওয়া দাওয়া করার জন্য অনেক দোকান পেয়ে যাবেন, কিন্তু ওখানে তুলনামূলক খাবারের দাম অনেক বেশি। এই হচ্ছে আশপাশ এবং এই হচ্ছে মেঘ। আসলে এত কষ্ট করে উপরে ওঠার পর এই দৃশ্যগুলো দেখাটাই ছিল সবচেয়ে ভালো অনুভূতি। তখন শরীর খারাপ থাকা সত্ত্বেও এই দৃশ্যগুলো উপভোগ করছিলাম। এভাবেই আমরা চলতে থাকি এবং কেদারনাথ পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় সন্ধ্যা 6টা বেজে যায়। সব মিলিয়ে 11 ঘন্টা ট্রেক করতে হয় আমাদের। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই খাড়া জায়গাটা আমাদেরকে উঠতে হয়, এই জায়গাটা উঠতে আমাদের সবারই প্রচণ্ড কষ্ট হয়েছিল। তো ঠিক সন্ধ্যা 6:30টায় আমরা কেদারনাথ পৌঁছাই, আর আমার যে ছোটো ভাইটি ছিল সে দুপুর 12টার মধ্যেই পৌঁছে গিয়েছিল। তাকে আগেই ফোনে বলে দেয় যে হোটেল বা টেন্ট যাই আছে না কেন সে একটা আমাদের জন্য নিয়ে নিতে। তো সে 5 জনের জন্য 2500 রুপি দিয়ে একটি টেন্ট নিয়ে নেয়, যেটা আসলে 10 জনের জন্য ছিল। কিন্তু কেদারনাথ বন্ধের একদম শেষের দিকে হওয়ার কারণে সেখানে মানুষের ভিড় ছিল না, আর আমরা একটা 10 জনের টেন্ট 5 জন পেয়ে যাই 2500 রুপি দিয়ে। এটা প্রায় সন্ধ্যার সময় ছিল বলে সূর্যের আলো সব জায়গায় ছিল না, শুধু সূর্যের আলোটা পাহাড়ের উপরে পড়ছিল এবং এত মনোমুগ্ধকর লাগছিল যা আমি ভিডিওতে বলে বোঝাতে পারবো না। তো সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা বাবা কেদারনাথের দর্শন করার জন্য। আর এই হলো কেদারনাথ, যেখানে যাওয়ার স্বপ্ন অনেকেরই। আমি নিজেকে খুব ভাগ্যবান বলবো যে কেদারনাথে আসতে পেরেছি, এবং এর আগে অযোধ্যাতেও আমার যাওয়া হয়েছে। মোটামুটি ইন্ডিয়ার অনেকগুলো জায়গায় আমার যাওয়া হয়েছে, যেটা আমার একটা সৌভাগ্য আমি বলবো, এবং এখনও আরও অনেক জায়গায় যাওয়া বাকি। কেদারনাথ মন্দিরে এখানে এসে আসলেই খুব ভালো লাগা শুরু হয়েছিল। প্রচণ্ড মাথা ব্যথা থাকা সত্ত্বেও একটা প্রশান্তি কাজ করছিল। সেখানে গিয়ে আমি সাথে সাথে মন্দিরে ঢুকে যাই এবং বাবা কেদারনাথের দর্শন করি। এই আশপাশটা ঘুরে ঘুরে দেখলাম সব কিছুর সাথে। এখানে আপনিও অনেক অঘরী বাবা দেখতে পাবেন, সাথে দেখতে পাবেন ভক্তদের এই উল্লাস।
দর্শন করে আমরা চলে আসলাম টেন্টে। আর এখানে রাতের বেলা প্রচন্ড ঠান্ডা পড়ে। এই হলো টেন্ট থেকে সকালের দৃশ্য। আর এই হলো একদিনের জন্য আমাদের টেন্ট। আমরা খুব সস্তায় টেন্ট পেয়ে যাই, কিন্তু আসলে অন্যান্য সময় এত সস্তায় পাওয়াটা সম্ভব হবে বলে মনে হয় না। অন্য সময় আসলে হয়তো আমাদেরকে অন্য ঘর বা টেন্ট নিতে হতো, যেটার উত্তরাখণ্ডের গভর্নমেন্ট কন্ট্রোল করে। অনেকে চাইলে হোটেল রুম বুক করতে পারেন, যেটার উত্তরাখণ্ডের গভর্নমেন্ট কন্ট্রোল করে। তার জন্য আপনাদেরকে খুব আগে থেকেই সেটা বুক করে রাখতে হবে। আর সেখানে রুমের ভাড়া এক রাতের জন্য ছিল 8,000 রুপি 4 জনের জন্য, যেটা আমার কাছে খুবই কস্টলি মনে হয়েছিল। কিন্তু ওখানের অবস্থাটাই এরকম যে সেটাই হয়তো বা ভালো হবে। সকালবেলা উঠে আবার চলে যাই মন্দিরে দর্শন করতে। সকালবেলার অবস্থা এতই খারাপ ছিল যে স্নান করা সম্ভব হয়নি, এবং যে কারণে মন্দিরেও ঢোকা হয়নি আমার। যারা সকালে মন্দির দর্শন করবেন তারা অবশ্যই খুব সকালে চলে যাবেন লাইন ধরার জন্য, কারণ এই লাইন খুব লম্বা হয়। আপনি দেরি করলে দেখা যাবে যে প্রায় 2 থেকে 3 ঘন্টা, এমনকি 4 ঘন্টাও লাগতে পারে মন্দির দর্শনের জন্য। যাই হোক, আমি সকালবেলা দর্শন করতে পারিনি, তাই মন্দিরের আশেপাশটা ঘুরে দেখি। এই হচ্ছে মন্দিরের পেছনের দিক। আসলে দিনের আলোতে আশেপাশে দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছেন, এই পাথরটিকে বলা হয় ভীমশিলা। কেদারনাথে যখন বন্যা হয়েছিল ঠিক তখন মন্দিরের পিছনে এই পাথরটি এসে থেমে যায়, এবং এটাই মূলত কেদারনাথ মন্দিরকে প্রোটেক্ট করে রেখেছিল। খুব অদ্ভুত এবং অলৌকিক একটি বিষয় এটি। আর এই যে উপরে একটি মন্দির দেখতে পাচ্ছেন, সেটা আমরা যখন গেছি তখন বন্ধ পেয়েছিলাম। তো এই মন্দিরে দর্শন করতে হলে আবার 1 কিলোমিটার ট্রেক করে উপরে ওঠা লাগে। এই ঠিক দীপাবলির আগের দিন বন্ধ করে দেয়, এবং এটি বন্ধ থাকার কারণে আমাদের আর যাওয়া হয়নি। এরপর আশেপাশে ঘুরে এবং মন্দিরকে শেষ দর্শন করে চলে আসি আবার ক্যাম্পে। ক্যাম্পে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে আবার ফেরত আসার প্রিপারেশন নিই। এখানে আমি কিছু ইনফরমেশন যোগ করতে চাই। যদি আপনারা কেদারনাথ যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে দীপাবলির এই সময়টা সিলেক্ট করতে পারেন, কারণ এই সময়টাতে মানুষের ভিড়টা অনেক কম থাকে, যে কারণে দর্শনটা খুব সহজ হয়ে যায়। যদি আপনারা হেলিকপ্টারে ভ্রমণ করতে চান তাহলে ভাড়াটা একটু চেক করে নিতে হবে কত লাগছে। যতটুকু আমি মানুষের কাছে শুনেছি সেটা হচ্ছে প্রায় 7,500 অথবা 8,000 রুপির মতো আপ ডাউন করে। এক্ষেত্রে আপনাকে একটু দেখে নিতে হবে যেটা অনলাইনে কিছু করার আছে কিনা, অথবা কোনো ডকুমেন্ট কারেক্ট বা সাবমিট করতে হয় কিনা। এ ব্যাপারে আমার আইডিয়াটা একটু কম। তো আমরা দুপুর 12টার দিকে নিচে নামা শুরু করি, এবং আশেপাশ থেকে দেখছিলাম যে মানুষজন টেন্ট গুছিয়েও নিচে নেমে যাচ্ছে, কারণ দীপাবলির পরের দিনই বাবা ভোলানাথকে নিয়ে নিচে নেমে যাওয়া হয়। তো নিচে নামার সময় আমি সুন্দর টাইম ল্যাপসটি নিই, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এই সময়ে পরিবেশটা খুবই শান্তির ছিল। আবার হয়তো কোনো একদিন যাব, কারণ সকালবেলা আমি বাবার দর্শন করতে পারিনি, এবং যেটা আমি করতে চাই। নিচে নামার সময় আর এতটা কষ্ট হয়নি, শরীরটা অনেকটা ভালো হয়েছিল। এই ট্রিপটা আসলেই আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। নামতে নামতে আমার পুরো প্ল্যানটা আপনাদের কাছে একবার সামারাইজ করে দিই। প্রথমে আপনাদেরকে আসতে হবে ঋষিকেশ, এবং ঋষিকেশ থেকে একটা বাস নিয়ে চলে আসতে হবে সোনপ্রয়াগ। চেষ্টা করবেন ঋষিকেশে একটু সকাল পৌঁছাতে, কারণ এই বাসগুলো সকালের দিকেই ছাড়ে। তো আপনি চাইলে সোনপ্রয়াগে এসে একদিন থাকতেও পারেন, এটা ডিপেন্ড করে আপনি দিনের মধ্যেই এসে ট্র্যাকটি শেষ করতে পারবেন কি না। একদিন থেকে তারপরের দিন সকালবেলা যাত্রা শুরু করাটাই আমার কাছে অনেকটা সেফ মনে হয়েছে। তো সোনপ্রয়াগ থেকে আপনি গাড়িগুলোর কাছে চলে আসবেন, এবং একটি গাড়ি নিয়ে চলে যাবেন গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ড থেকে আপনি চাইলে একটি ঘোড়াও নিতে পারেন, অথবা আপনি হেঁটে যাত্রা শুরু করতে পারেন। এই যাত্রা শুরু করার ক্ষেত্রে আপনি খাওয়া দাওয়া এবং বসা নিয়ে শুরু করে পানি এবং ওয়াশরুমের ব্যবস্থা পেয়ে যাবেন। তো ঘন্টাখানেক ট্রেকিং করার পর প্রথম যে পয়েন্টটি পাবেন সেটির নাম হচ্ছে জঙ্গল চাট্টি। তারপর যে পয়েন্টটি পাবেন তা হচ্ছে ভীমবালি, আর তারপর হচ্ছে কেদারনাথ।
কেদারনাথে এসে প্রথম কাজ হলো টেন্ট অথবা রুম বুক করা। যদি আগে থেকে বুক করতে চান তাহলে উত্তরাখণ্ডের গভর্নমেন্টের ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো সেইটার ভাড়াটা একটু বেশি হয়। যেহেতু ঠান্ডা বেশি পড়ে চাইলে আপনি রুম নিতে পারেন। আর যেটার ভাড়া আমি আগেই বলে দিয়েছি 8,000 রুপির মতো পড়ে, যেখানে 4 জন থাকা যায়। এছাড়াও অপশন হচ্ছে টেন্ট নিতে হবে। এরপর রাতের বেলায় একবার মন্দির দর্শন করবেন এবং সকালবেলায় খুব ভোরবেলায় উঠে স্নান করে চলে যাবেন বাবার দর্শনের জন্য। যত আগে লাইনে গিয়ে দাঁড়াবেন তত তাড়াতাড়ি দর্শন হবে, নয়তো আপনাকে অনেক ঘন্টা ওয়েট করতে হবে। এই ভিডিওটা দেখে হয়তো বা আপনিও বুঝবেন আমরা কতটুকু ঠিক উপরে উঠেছিলাম। যখন আমি নামছিলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে আমি কতটুকু উপরে উঠেছিলাম আর কীভাবেই বা উঠতে পেরেছি এতটুকু উপরে। সময় 5:05 আর আমি মোটামুটি গেটের কাছাকাছি চলে আসছি। তো আমরা ঠিক সন্ধ্যা 5:30টার দিকে পৌঁছে যাই গৌরীকুণ্ডে। তো সেখান থেকে আবার সেই সেমভাবে গাড়ি নিয়ে চলে যাই সোনপ্রয়াগে। তো আমরা সন্ধ্যায় সোনপ্রয়াগে চলে আসি। সন্ধ্যায় কোনো বাস চলে না, তাই আমাদেরকে কার রিজার্ভ করতে হয়েছিল, যেটাতে ভাড়া পড়েছিল 1,000 রুপি পার পারসন এবং একটি কারে প্রায় 10 জনের মতো যাত্রী ছিল। অনেকটা চাপাচাপি করেই যেতে হয়েছিল। ঋষিকেশ পৌঁছানোর পর সেখান থেকে আবার লোকাল বাস ধরে চলে আসি দিল্লি। সোনপ্রয়াগে এসে আমরা ঠিক এই রকম একটা অনুষ্ঠান দেখতে পাই, যেটাকে কি বলা ছিল আমার জানা নেই। এভাবেই আবার ফেরত চলে আসি এবং এই ছিল আমার কেদারনাথের জার্নি। আশা করি যতটুকু ইনফরমেশন দিলাম আপনাদেরকে সাহায্য করবে। আর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে আবারও নমস্কার এবং আদাব।